ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ হচ্ছে ঈদের বিশেষ নিউজ আওয়ার এক্সট্রা। কেন বলছি বিশেষ? কারণ বিশেষ দুটি মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে এখানে উপস্থিত আছে। তার আগে জানিয়ে দিই আজকে আমার নির্ধারিত বিষয় কি। আজ আমার এই বিশেষ আয়োজনের শিরোনাম রেখেছি জীবনের ধ্রুবতারা। কে কাহারে জীবনের ধ্রুবতারা করেছে সেই গল্পগুলো করব। আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং সেই সাথে আছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার রাশনা ইমাম। স্বাগত জানাই আপনাদের দুজনকে এই আয়োজনে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। বিশেষ আয়োজন, আপনাদের দুজনকে বিশেষভাবে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শুরুতেই জানিয়ে নিচ্ছি। আমাদের জন্য বিষয়টা স্পেশাল, আপনারা দুজন একসাথে এসেছেন। যেটি বলছিলাম, জীবনের ধ্রুবতারা। আমরা আজ রাজনীতি নয়, আজ আইন নয়, কথা বলবো জীবনের ছোট ছোট কিছু মধুর মুহূর্ত নিয়ে। সেই মধুর মুহূর্তগুলো নিয়ে একটু শুরু করতে চাই। যেহেতু ঈদ, আপুকে দিয়ে একটু শুরু করি। ঈদ কেমন কাটছে এবং ঈদগুলো আসলে কেমন কাটে নর্মালি? জি, ঈদগুলো মোটামুটি পরিবারকে নিয়েই কাটে। মানে আমরা সবসময় যেটা করে থাকি যে আমরা দুপুরের লাঞ্চটা আমার বাবার সাইডের সাথে খাই, আমার ভাইয়ের ওয়াইফ, বাচ্চা কাছে আমার বাবা মা ওনাদের সাথে, এবং আমাদের রাতেরটা হয় আমাদের শ্বশুরবাড়ির সাথে। তো সারাদিনই বলতে গেলে পরিবারের সাথেই কাটানো হয়। তো এভাবেই এই ঈদও ওভাবেই কাটছে। ববি ভাইয়ের কাছে একটু জানতে চাই, আপনার ঈদের ব্যস্ততা কেমন থাকে বা কেমন করে কাটান? শুধু পরিবার নাকি বাইরেও সময়? মানে আসলে সত্যি কথা বলতে মোস্টলি মানে পরিবারই, তবে পরিবারের ব্যাখ্যাটা আর একটু বড় হয়ে যায় যেহেতু আমরা রাজনীতি করি। তো আমাদের খুব কাছের সহকর্মী অনেক আছেন রাজনৈতিক মাঠের, মানে দলীয় সহকর্মী যারা আমাদের সাথে আছেন। তো সকালে নামাজ, তাদের সাথে নামাজ, তারপর অনেক দেখা সাক্ষাতের অনেক বিষয় থাকে, এর সাথে পারিবারিক সময় থাকে। এর মধ্যে মানে মাঝখানে অনেক বছর হয়নি, কিন্তু এখন আবার হওয়া শুরু হয়েছে যে ওই যে বঙ্গভবন, তারপর যমুনা বা গণভবন, এসব জায়গা থেকে ঈদের দিন দাওয়াত থাকে। তো ওই হাসিনা সরকার আমলে অনেকদিন আমরা দৃষ্টিকটু ছিলাম, তো এই দাওয়াতগুলো এখন আবার আসে, যেতে হচ্ছে। হ্যাঁ, মানে অফিশিয়ালি আসলে আপনি নিবন্ধিত দল অটোমেটিক্যালি এই দাওয়াতগুলো পায়, মানে লিগালি অটোমেটিক্যালি বাই প্রেসিডেন্টস পায়, কিন্তু হাসিনা সরকারের সময় আমরা পেতাম না। এটা সেট করা হয়েছিল যারা পছন্দনীয় না তাদেরকে দাওয়াত দেওয়া হতো না। তো এগুলো তো যখন ঢাকায় থাকি তখন তো যাওয়াটা কিছু দূর বাধ্যতামূলক হয়ে যায়, স্টেট ফাংশন যেহেতু। বাট ওই মানে এই দু একটা স্টেট ফাংশন বাদে বাকি পুরোটাই আসলে এই রাজনৈতিক পরিবার এবং উনি আমাদের বাচ্চাদের সাথে, আমার বাবা মা, ওনার বাবা মা, মানে এই ফ্যামিলি নিয়েই সারাদিন চলে যায়। আচ্ছা, চমৎকার। আমি বলছিলাম যে আমাদের আজকে নির্ধারিত বিষয় জীবনের ধ্রুবতারা। একজন আরেকজনের ধ্রুবতারা হয়ে গেছেন, কিন্তু সেই ধ্রুবতারা হবার আগের বিষয়টা আসলে কেমন ছিল? কে প্রথম কাছে এসেছিল? ইন্টারেস্টিং প্রশ্ন, ওনাকে দিয়ে শুরু করেন, আমি শুনতে চাই উনি কি বলবে। ভাবি আপনাকে ফ্লোর দিয়েছে। এটা মানে আসলে সাইমালটেনিয়াস ছিল। মানে ওনার সাথে আসলে আমার তো আমাদের পরিচয় বিশ্ববিদ্যালয়ে, মানে আমরা দুজনেই আন্ডারগ্র্যাড শেষ করার পর, মানে ব্যাচেলার শেষ করার পর বেশ কিছুদিন কাজ করি। আমি 7-8 বছর কাজ করি, উনি 3-4 বছর কাজ করেন, করে আবার আমরা দুজন মাস্টার্সের জন্য বিশ্ববিদ্যালয়ে ফিরে যাই। সো তখন অলরেডি আমাদের জীবনের একটা অভিজ্ঞতা হয়েছে, একটা বয়স হয়েছে। সো ওই মাস্টার্সের জন্য যখন ফিরে যাই তখন বিশ্ববিদ্যালয়ে আমাদের একে অপরের সাথে দেখা, তখন পরিচয়। এবং পরিচয় হওয়ার খুব অল্প দিনের ভেতরেই, কারণ তখন ব্যস্ততা অনেক কিছুর ভিতরে, সো এমন না যে পরিচয়ের পর অনেক বেশি সময় কাটানো হতো, বাট পরিচয়ের কয়েক মাস পর যখন অ্যাকচুয়ালি একটু দুজন বসে একটু গল্প টল্প করলাম, একদিন দুদিন, ওই একদিন দুদিনই আমরা একদম মানে মোটামুটি আর কি পরিষ্কার হয়ে গেল দুজনের কাছেই যে উই আর অ্যাবসলিউটলি রাইট ফর ইচ আদার। সো মানে উনিও আমাকে খুবই পছন্দ করলেন, আমিও ওনাকে খুবই পছন্দ করলাম। খুবই পছন্দ করা বলাটাও আসলে খুব ছোট করে বলা হয়, কিন্তু এটার বড় শব্দ আমার জানা নেই। এর থেকে বড় শব্দ আমার জানা নেই। তো তখন থেকে আজ 17-18 বছর হয়ে যাচ্ছে, 19 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, 19 বছর হয়ে যাচ্ছে। এই 19 বছরে আর কি আমরা কখনো আর ওই যে একদম সুপার গ্লু দিয়ে আটকেছি, 19 বছর আর এই সুপার গ্লু ছুটেনি। এই যে অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল, তখন অনেক বেশি পছন্দ করেছিলেন, কোন বিষয়টি রাশনাপুর, কোন বিষয়গুলো আপনার অনেক বেশি পছন্দের ছিল? সবকিছু, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। মানে উনি কত সুদর্শন এটা তো আর বলার কোনো প্রয়োজন নেই। ওনার পার্সোনালিটি কতটা আকর্ষণীয় সেটাও আসলে এখন বাংলাদেশের জনগণই জানে, সো আলাদা করে বলবার কিছু নেই। তবে মানে ওনার সাথে প্রথম যখন আমরা আলোচনা গল্প করা শুরু করি তখন ওনার জ্ঞানের গভীরতা, উনি আসলে কত ভালো একজন মানুষ, মানে কতটা
আশেপাশে সবকিছু নিয়ে উনি কেয়ার করেন, কতটা জানতে চান। কিছু জিনিস আমাদের অনেক কমন ছিল, যেমন দেশ সম্বন্ধে, যে আমরা কিভাবে আগামীতে বাংলাদেশ দেখতে চাই। তো তারপর অবভিয়াসলি একে অপরের যে জিনিসগুলো পছন্দ, সেই জিনিসগুলো অনেক মানে খুব সিম্পল জিনিস, যেমন মনে করেন সিনেমা, কবিতা, গল্পের বই, মানে কোনটা পছন্দ, বা মনে করেন কোনটা দার্শনিক, কোন দার্শনিক পছন্দ, মানে এই জিনিসগুলো আমাদের অনেক দেখি একদম খাপে খাপে খুব মিলে যায়। তো তখন অটোমেটিকলি এটা আর কিছু বলার জায়গা থাকে না আর কি। এর বাইরে আপু বলবেন যে ববি ভাইয়ের কোন বিষয়গুলো আপনাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছিল, মনে হয়েছিল যে হ্যাঁ আমি আমার মিস্টার পারফেক্ট খুঁজে পেয়েছি? ইন্টারেস্টিং। প্রথমে আই থিঙ্ক উনি একটা জিনিস একটু স্কিপ করে গেছে। যখন আমাদের প্রথম একবার দুবার দেখা হলো, খুব একটা কথা তখনও হয়নি, তখন কিন্তু দুজনেরই মোটামুটি একটা ভুল ধারণা ছিল অপরের ব্যাপারে। আমার ভুল ধারণাটা ছিল, আমার মনে হতো উনি অনেক একটু বোরিং। কারণ ওনাকে দেখে উনি স্যুট টুট পরে সব সময় থাকতেন, খুব ফর্মাল থাকতেন। আমরা একটা স্টুডেন্ট টাউনে ছিলাম, তো আমার মনে হতো অটোমেটিক্যালি ওনার বয়স বেশি হতে পারে, উনি বিবাহিত, 2-3 বাচ্চার বাবা হতে পারে, কারণ এত রেসপন্সিবল, এত ফর্মাল কাপড় চোপড় পরা স্টুডেন্ট টাউনে সচরাচর দেখা যায় না। তো ওটা একটা ধারণা ছিল। আর ওনার কি ধারণা ছিল আমার ব্যাপারে সেটা তো উনিই বলবে। খুব একটা ভালো ছিল না প্রথম একবার দুবার, যখন কথা হয়নি টেকনিক্যালি। বাট তারপরে যখন আরো ডিটেলস আমাদের কথা হতে শুরু করলো একে অপরের সাথে, তখন ওই ভুল ধারণাগুলো কেটে গেল। এবং তখন যে জিনিসগুলো আমার কাছে অ্যাটলিস্ট সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে, আমার প্রথমেই মনে হয়েছে উনি হি ইজ আ থারো জেন্টলম্যান। আচ্ছা। এবং সচরাচর কিন্তু আপনি জেন্টলম্যান খুঁজে পাবেন না, খুবই ডিফিকাল্ট পাওয়া। তো ওটা আমার বড় ধরনের আকর্ষণ ছিল আমার জন্য। ওনাকে খুব রেসপন্সিবল মনে হয়েছে, ওনাকে মনে হয়েছে যে কেউ, শুধু যে আমি ওনাকে বিশ্বাস করতে পারবো বা আমি ট্রাস্ট করতে পারবো বা আমার ওনার উপর আস্থা, না, উনি এমন ধরনেরই মানুষ ছিলেন যে ওনার সাথে একবার দুবার কথা হলেই আপনি ওনার উপর বিশ্বাস করতে পারবেন, তাই না, যে তাকে বিশ্বাস করা যায়। আর উনি আগ বাড়িয়ে সাহায্য করতো মানুষকে। আমার ওখানেই আমার একজন বান্ধবী অসুস্থ হয়ে পড়ে, একটা দাওয়াতে ছিলাম, সবাই তখন ইয়াং, সবাই হইচই করছে, কিন্তু ওই দাওয়াতের মধ্যেও সে দাওয়াত ছেড়ে আমাকে এবং আমার বান্ধবীকে হেল্প করে বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে আসলো আমার ওই বান্ধবীকে। তো সেটা আমার কাছে মনে হয়েছে যে সচরাচর কেউ করতো না, কিন্তু তখন কিন্তু অত পরিচিত হতে পারে না যে আপনাকে ইমপ্রেস করার জন্য সেই কাজটা করলো, যেহেতু আপনারই বান্ধবী। ইমপ্রেস করার জন্য করে থাকলেও ভালোভাবে কাজে লেগেছে, ওটা ইমপ্রেসড হয়ে গেছি। তো উনি ওই টাইপেরই ছিলেন। আমার মনে হয়নি যেটা উদ্দেশ্য প্রণোদিত ছিল ইমপ্রেস করার জন্য, আমার মনে হয়নি, কারণ উনি প্রথম থেকে খুব জেনুইন একজন মানুষ ছিলেন। তো এগুলোই প্রথম দিকে অ্যাট্রাকশনটা ছিল ওখানে। আর পরে যখন আমরা আলাপ আলোচনা করতে থাকলাম, তখন যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে জীবনের ব্যাপারে, মানে আমাদের দুজন আমরা কিভাবে জীবনটাকে দেখছি, জীবন থেকে আমরা কি চাচ্ছি, এই ভিশনটা মিলতে হবে দুজনের। বড় ব্যাপারগুলোতে কি আমরা একমত কিনা, ছোটখাটো ব্যাপারে আমরা একমত নাও হতে পারি, কারণ আমাদের দুজনের পার্সোনালিটি অত্যন্ত ভেরি ডিফারেন্ট পার্সোনালিটি। বেশ কিছু বিষয় উল্লেখ করেছে যে এটাই আমাদের মিলে যায়। এর বাইরে আপনার কোন বিষয়গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ, যে এগুলো বড় ব্যাপার এবং এগুলোতে আমাদের মিল থাকতে হবে? যেরকম প্রথম থেকে আমরা দুজনেই কিন্তু দুজনের কাজের ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিলাম। আমরা প্রথম যখন একসাথে একটা ডিনারে যাই প্রথমবার, তখন প্রায় 1-1.5 ঘন্টা আমি একতরফা কথা বলেছি আমার আইন পেশা নিয়ে। ততদিনে তো আমি প্রায় 3-4 বছর আইন পেশায় মানে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে তারপর গেছিলাম। তো উনি কিন্তু একদম ধৈর্যের সাথে পুরো কথাটা 1 থেকে 1.5 ঘন্টা শুনেছেন। 1 থেকে 1.5 ঘন্টা একতরফা। হঠাৎ করে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আমার মনে হলো উনি তো একটা কথা বলেনি, আমি বলেই যাচ্ছি। কিন্তু ওই প্রথম থেকে ওই ইন্টারেস্টটা ছিল একে অপরের কাজের ব্যাপারে, একে অপরের লাইফের ব্যাপারে। ববি ভাইয়া, আমার কাছে, আমি জানি না, এটা আমার প্রশ্ন আর কি, যে এই যে ধৈর্যের পরিচয় দিলেন, বান্ধবীকে উদ্ধার করলেন, এগুলো কি শুধু স্বভাবতই করেছেন, নাকি আপুকে ইমপ্রেস করার একটা টেন্ডেন্সি সেখানে ছিল? প্রথমটা মানে যেটা আপনি বলেন যে ওনার বান্ধবীকে সহযোগিতা করা, এটা আসলে এগেইন মানে একজন মুশকিলে পড়েছেন, সহযোগিতা করে, এটা আমাদের দায়িত্ব। সো এটা আর তারপর আবার সেটা ভাবির বান্ধবী না, মানে উনার বান্ধবী হিসেবে করা হয়নি, এটা মানে উনার বান্ধবী না হলেও করতাম। আচ্ছা। কিন্তু দ্বিতীয় যেটা বললেন যে ধৈর্যটা, আসলে ধৈর্য সবসময় সবার জন্য থাকে না, স্পেশাল মানুষের জন্য স্পেশাল ধৈর্য থাকে। উনি যেমন বলেছেন যে আমরা যখন খেতে বসেছি, উনি 1.5 ঘন্টা আইন পেশা নিয়ে আলোচনা করেছেন, এবং আইন পেশা নিয়ে আমি কিছুই জানি না তখন। হ্যাঁ,
এখন মনে করেন আমার ছোট ভাইও আইন পেশায় আছেন বহু বছর, উনার সাথে এত বছর সংসারের পর তো আইন পেশা এই মুখস্থ 1.5 হয়ে গেছে। ঘন্টা তখন তাহলে মনের মধ্যে কি কাজ না করলো? 1.5 ঘন্টা আমি আসলে আমি জানতে চেয়েছি, শুনতে চেয়েছি, সবাই হলে জানতে চাইতাম না, উনি বলেই জানতে চেয়েছি। কিন্তু ধৈর্যের না আমি এটা বলে নি, ধৈর্যের পরিচয় কিন্তু ওখানে আসেনি। ধৈর্যের পরিচয় ডিনার শুরু করার আগে এসেছে। সেটা কি ওনার ছিল? জন্য 2.5 ঘন্টা ওয়েট করেছি ডিনারে আসার আগে, 2.5 ঘন্টা, 2.5 2.5 ঘন্টা? আওয়ার্স। হ্যাঁ, মানে ওনার সাথে বসার জন্যই তো ওয়েট করেছি, তো 1.5 ঘন্টা বসাটা তো আসলে ধৈর্যের এটা পরিচয় কি না। ভাবে আপনার পরীক্ষা নিয়েছিল? উনি কি নিয়েছেন আজ একেবারেই পর্যন্ত আমি জানি না। আমি আই ওয়াজ হোপিং এন্ড প্রেইং যে উনি এই কথাটা তুলবে না, কিন্তু উনি তুললই এই কারণ যেহেতু কথাটা। ধৈর্যের কথা আসলো, সো 2.5 ঘন্টা অপেক্ষার পর উনি এসেছেন। এটা নিশ্চিতভাবে এই ধৈর্যের বিশাল পরীক্ষা হয়ে গেছে। আমার মনে হয় এরপর আর কোনো পরীক্ষা দেবার আসলে দরকার নাই। 2.5 ঘন্টা হয়তো ছিল 2.5 না, ঘন্টা ছিল, 1.5 ঘন্টা। না 2.5 ঘন্টা ছিল। এটা বিশাল ব্যাপার। আবার এই 19 বছরের সংসারে একটু ফিরে আসি। জি। 19 বছরের যে সংসারটা চলছে, সেই সংসারটা কেমন চলছে? মানে খুব সিম্পলি বলতে গেলে আহ, মানে আমি কখনো ভাবিনি, মানে এর আগে অবভিয়াসলি আমাদের দেশে আমরা যেভাবে বড় হই, ছেলেরা মানে পুরুষরা আসলে সংসার নিয়ে চিন্তা করি না বা কিছু, বাট অবভিয়াসলি অনেক সময় লোকজন কথা বলে এই ঝামেলা ওই ঝামেলা, এই দুশ্চিন্তা ওই দুশ্চিন্তা। সো আমি আসলে কখনো ভাবিনি যে সংসার জিনিসটা আসলে এত আনন্দের, সুখের, মানে ফুল অফ জয়। এই জিনিসটা যে আসলে এরকম, মানে মানুষের কমপ্লেন যখন শুনতাম বা সিনেমা যখন দেখতাম, তখন মনে হতো না যে একটা আতঙ্ক সংসার কাজ জিনিসটা করতো। এরকম। হ্যাঁ। হ্যাঁ, মানে না আতঙ্কও কাজ করতো না, বাট আলাদাভাবে চিন্তা করিনি, বাট চিন্তা করলে হয়তো ভাবতাম না যে এত 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 সুখময়, এত এত আনন্দের একটা জিনিস। তো গত 19 বছর মানে আমাদের আল্লাহর অশেষ রহমত, মানে আমরা দুজন এবং আমাদের 2 সন্তান, মানে দ্য হ্যাপিনেস দ্যাট ইট হ্যাজ ব্রট ইনটু আওয়ার লাইভস, মানে আমি আমার কথাই বলতে পারি, ইন মাই লাইফ, এটা অন্য কোনোভাবে আমি জীবনে মানে অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেসেবল বলে আমি মনে করি না। বাহ, চমৎকার! এই চমৎকার কথার রেশ থাকতে থাকতে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, জীবনের ধ্রুবতারা, সেই জীবনের ধ্রুবতারার গল্প শুনবো। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত। দেখছেন ঈদের বিশেষ নিউজ আওয়ার এক্সট্রা, জীবনের ধ্রুবতারা। চমৎকার দুটি মানুষ আমার সঙ্গে আছেন, তাদের জীবনের গল্প আমরা শুনছি। বিরতির আগে অনেক মজার মজার গল্প শুনছিলাম, আরো কিছু গল্প শুনি। সেটি হচ্ছে যে দুজনের মধ্যে ঝগড়া হয়। ও অনেক হয়, বছর। হ্যাঁ, অনেক হয় অনেক ঝগড়া, হয়। হ্যাঁ, প্রচুর ঝগড়া হয়, কিন্তু কিন্তু কন্টিনিউয়াস মাথা নাড়ছেন যে হয় না হয় না হয় না হয় না। না 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 হয় না, অনেক অনেক শব্দটার সাথে আমি দ্বিমত আছে। পোষণ দ্বিমত করছেন। পোষণ করছি। কিন্তু ঝগড়া হয় না এটা বলিনি। উনি দ্বিমত পোষণ করলেও হয়, প্রচুর ঝগড়া হয়, কিন্তু মোস্টলি খুব ছোটখাটো ব্যাপার নিয়ে হয়। বড় ব্যাপারে আমাদের এখন তারপর পর্যন্ত সেই কোনো ঝগড়া পরিস্থিতিটা আসলে হয়নি। কি থাকে? আপনাদের ঝগড়ার পরিস্থিতিটা কি থাকে? ডিপেন্ডস ঝগড়াটা কে বাঁধাচ্ছে। ও আচ্ছা, তো উনি দুজনেই যদি বাঁধা। হ্যাঁ, উনি তো আমার মতো উনি অনেক বেশি বাঁধান, উনি হয়তো দ্বিমত পোষণ করবেন। তো মানে ছোট মানে খুবই অত্যন্ত সিলি ব্যাপার নিয়ে ঝগড়া সবচেয়ে বেশি আমার হয়। আমি ঘুমাচ্ছি, উনি ধাপ করে দরজাটা ধাক্কা দিয়ে, মানে দরজা জোরে বন্ধ করে রুম থেকে বের হয়ে গেল। এটা নিয়ে যেরকম আমাদের 1-2 দিন হয়তো কথা হয়নি, এরকম হয়েছে। ও মাই গড। তারপরে উনি অনেকবার ডিনাই করেছে যে না, আমি জোরে বন্ধ করিনি, আমি আস্তেই বন্ধ করে। আমি বললাম যে আমার ঘুম ভেঙে গেছে, মানে জোরে। তো এ ধরনের সিলি ব্যাপার নিয়ে রেগুলার বেসিসে সমাধান হয় কিভাবে? সমাধান হয় কিভাবে? ইন্টারেস্টিং সমাধান হয় যে যতক্ষণ ধরে রাখতে পারে জিতটা, ওটার উপরে ডিপেন্ড করে। Depend করে। অনেক সময় যদি অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ চলে আসে, যে একসাথে একটা দাওয়াতে যেতে হবে, তখন আমি তাড়াতাড়ি সমাধান করে ফেলি। আবার যেতে হবে, কিছু করার নাই। যেতে হবে, কিছু করার নেই। আবার অন্য সময় উনিও যে একেবারে সরি বলে না তা না, সেও বলে হ্যাঁ। না, কিন্তু ভাইয়াকে আমার দেখে মনে হচ্ছে ভাইয়াই বেশি সরি বলে। এটা একেবারে সত্যি না, এটা একেবারে সত্যি না, একেবারে সত্যি না, এটা মনে হয়, বাট এটা সত্যি না। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আসি। কাজের কথা শুনছিলাম, দুজনের প্রফেশনের ক্ষেত্রে দুজনকে কি সহযোগিতা করা হয়? মানে আমার প্রফেশনের ক্ষেত্রে যেখানে কোনো কিছু লিগ্যাল কিছু আসে, উনি পুরোপুরিভাবে আমার সহযোগিতা করেন। মানে আমি সহযোগিতা বলাটাও খুব হালকা বলা হয়ে যাবে আর কি, আমি পুরোপুরি ওনার উপরে ডিপেন্ডেন্ট যখন লিগ্যাল কিছু আসে। কারণ মানে বাংলাদেশের সবচেয়ে আমি মনে করি, এবং অবভিয়াসলি শুধু আমি মনে করি না, অনেকেই মনে করেন, সবচেয়ে ট্যালেন্টেড এবং বিজ্ঞ উনার বয়সী, মানে আইনজীবীদের ভেতরে উনি আছেন, সবচেয়ে সম্মুখভাগে আছেন। সো আমি যেহেতু সবচেয়ে বিজ্ঞ আইনজীবীর মধ্যে একজনের কাছ থেকে বাড়িতে বসে ফ্রি অ্যাডভাইস পেতে পারি, তাহলে আমি অন্য কোথাও কেন যাব?
কোথায় কেন যাবো বলেন? ফ্রিতেই নেন, কোনো পে করতে হয় না? না না, মানে পে তো মনে করেন 19 বছরের সংসার, বহুত ধরনের পেমেন্ট আছে, কিন্তু এই পেমেন্টটা হয়নি এখন পর্যন্ত। বাট তাছাড়া এটা করতে হয় না। একই সাথে আসলে স্পেশালি রাজনৈতিক জীবনে অনেক ধরনের আপনার পয়েন্টস অফ ভিউ থেকে জানার প্রয়োজন আছে। সো সেই জায়গা থেকে ওনার সাথে যে ডিসকাশনগুলো হয় সেগুলো আমি অনেক মূল্যবান মনে করি। ওনার পেশায় স্পেশালি মানে আইন পেশায় আসলে আমার অ্যাড করার তেমন কিছু নেই, কারণ আইন সম্বন্ধে আমি তো ওনার মতো অভিজ্ঞ বা বিজ্ঞ না। তবে ওভারঅল উনি পেশাগত বা অন্য যে কোনো কিছু নিয়েই যখন আলোচনা করেন সেখানে অবভিয়াসলি আমিও ভ্যালু অ্যাড করতে চেষ্টা করি। আমাদের যে জিনিসটা আমাদের হয় মানে গত 19 বছর ধরে যেটা হয়ে এসেছে, যে কোনো কিছু হলেই আমরা চেষ্টা করি একে অপরের সাথে একটু চুলচেরা আলোচনা করতে, কারণ আমি মনে করি যে আমরা একে অপরের জ্ঞান, অভিজ্ঞতা এগুলোর উপরে অনেক ডিপেন্ড করি। সো আমি মনে করি উনি অনেক কিছু ভালো আমাকে বলতে পারবেন, উনি মনে করেন আমি অনেক কিছু ভালো ওনাকে বলতে পারবো। সো ওই হিসাবে চিন্তা করলে আমরা খুব ডিপেন্ড করি একে অপরের উপরে। ভাবির কাছে একটু জানতে চাই, মানে দুজনের জীবনেই তো অনেক ব্যস্ততা, তারপরও নিজেদের জন্য সময় বের করা হয়? এটা মোটামুটি প্রথম থেকেই না আমরা নিশ্চিত করার চেষ্টা করি ডেইলি বেসিসে যে কিছু দূর সময় যাতে একে অপরের সাথে কাটাতে পারি। সেটা সকালে কাজে বেরিয়ে যাওয়ার আগে ধরেন আমরা 15-20 মিনিট বা আধা ঘন্টা কফি খেলাম একসাথে, যখন আলাপ আলোচনা করলাম, বা রাতে ফেরত আসার পরে যদি কখনো আমাদের সময় মেলে সেক্ষেত্রে তখন বাচ্চাদের নিয়ে বসে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, প্রতিদিনই এই চেষ্টাটা থাকে যে দিনে কি কি হলো, একটা ডিব্রিফিং সেশনের মতো। যেটা হয় কি, তাহলে প্রতিনিয়তই একে অপরের লাইফে কি হচ্ছে সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা থাকছে। তখন কিন্তু অনেকভাবে আপনি সহযোগিতাও করতে পারেন, বাচ্চাদের আমরা একসাথে গাইড করতে পারি যদি আমাদের জানা থাকে যে কি হচ্ছে তাদের লাইফে। কারণ অনেক সময় হয় যে একটু গুতিয়ে বের করতে হয়, হয়তো দেখে মনে হচ্ছে একটু মন খারাপ, কথা বেশি বলতে চাচ্ছে না, তখন তো আরো প্রয়োজন বসা যে কি হয়েছে, কোনো কিছু হয়েছে না এমনিতেই। তো এই চেষ্টাটা দুজনও করি, বাচ্চাদের নিয়েও চেষ্টাটা করা হয়, প্রতিনিয়ত করা হয়। একসাথে বের হওয়া হয় যে কিছু খেতে ইচ্ছে করলো, যেমন আপনার খেতে খুব ভালো লাগে আর ভাইয়ার রান্না করতে ভীষণ ভালো লাগে, খেতে যাওয়া হয় একসাথে, পরিবার একসাথে খেতে যাওয়া হয় প্রচুর। মানে যে হয়তো উনি অফিসে ব্যস্ত বা আমি অফিসে ব্যস্ত, বা তারপরেও আমরা চেষ্টা করি যে হঠাৎ করে প্ল্যান করা, আচ্ছা যে আচ্ছা এই 1 ঘন্টার মধ্যে পারবে কিনা, 1 ঘন্টা। তো স্পেশালি বাচ্চাদের নিয়ে তো সপ্তাহে মিনিমাম একবার তো হয়, অনেক সময় 2বার হয় যে একসাথে বাইরে খেতে বসা। ভাইয়ার হাতে রান্না খেতে ইচ্ছে করে, এখনো মনে হয় যে না সে আমার জন্য এই স্পেশাল আইটেমটা রেডি করে দিক, সেটা দেয়? অনেক ইচ্ছে করে এবং অনেক চাইও এবং অনেকবার বলেছিও, কিন্তু বহু বছর ধরে উনি করেন না। ইন অল ফেয়ারনেস আমারও করা হয় না। ভাই আমি নেক্সট টাইম প্রশ্নের উত্তরটা একটু পজিটিভ চাই। নেক্সট টাইম যখন জিজ্ঞেস করব তখন ভাইয়া বলবে যে হ্যাঁ এখন আমি তাকে নিয়মিত আগে কিন্তু অনেক করত, স্পেশালি আমরা যখন লন্ডনে ছিলাম উনি আমার থেকে বেশি রান্না উনি করতেন। রাইট। না, যেটা হয় কি আসলে এখন ঢাকায় একটা সময়ের পর আমাদের ওই অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। এখন যাও বা একটু ওয়ান্স ইন এ ব্লু মুন যদি করি, তখন ওই আমার মেয়েদেরকে নিয়ে জাস্ট মানে তাদের সাথে সময় কাটানো, তারাও রান্নার একটু অংশীদার করছি, ওই হিসেবে করা হয় আসলে। মানে মজার রান্না হবে, সবাই খেয়ে মজা পাবে, এই টাইপের চিন্তা করে করা হয় না, আর খুব বেশি করা হয় না। একসাথে দুজন সিনেমা দেখতে যান, সিনেমা দেখতে তো পছন্দ করেন? আমরা লাস্ট সিনেমা দেখেছি হলো কিন্তু কয়েক মাস হয়নি মনে হয় সাকিব না, তুফান, না সাকিব খান? না না না, তারপরে দেখেছি না, তারপর দেখিনি। বাচ্চাদের নিয়ে একসাথে যাওয়া হয়, অনেক লাস্ট ওয়ান। আমরা মানে আমরা ওই মনে করেন ওই মার্ভেল সিনেমা যখন আসে, ওই সুপার হিরো গুলো বাচ্চারা ওগুলো পছন্দ করে, ওগুলো দেখতে যাই। তো ওই টাইপের মুভিজ থিয়েটারে যে দেখা হয়, তো ওগুলো তো আর রেগুলারলি আসে না, কয়েক মাসে একটা আসে। খুনসুটির পর্যায়ে কি এরকম হয় যে ভাইয়ার কাছে ভাইয়াকে কেউ হয়তো বা প্রেমালাপ করছে ভাইয়ার সঙ্গে, কেউ সেটি নিয়ে খুনসুটি হয়, বা এরকম এখনো প্রপোজাল কি ভাইয়ার আসে? মানে আশাটাই স্বাভাবিক, ভাইয়াই বলতে পারবে আমার থেকে বেটার। আমাদের মানে বয়স এবং সবকিছু যে জায়গায় এসছে, এটা আসলে একটু ভাবির কাছ থেকে একটু শুনি। জি, কোন ব্যাপারে? এই ব্যাপারে আপনার কাছেও নিশ্চয়ই প্রপোজাল আসে, বা ভাইয়ার কাছেও আসে, আসতেই পারে, এটাই স্বাভাবিক। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি এখন। ওটা হয়তো প্রথম সোশ্যাল মিডিয়ার মেসেজের কথা আমি আর ধরছি না গণনায়, কারণ এগুলো তো র্যান্ডম আসতেই থাকে। আমি শিওর ওনার তো শত শত আসে।
আর এসব র্যান্ডম আসতেই থাকে। না, সেটাকে আপনি পাত্তা দেন না? না, আমার social ওগুলোকে media পাত্তা team দেওয়ার handle মতো করে। কিছু না। আর এমনি এখন এই স্টেজে এসে তো বাই এন্ড লার্জ আমাকে সবাই মোটামুটি ভয়ই পায়, তো আমাকে সামনাসামনি এসে কেউ কিছু বলেনি ওনাকে কখনো। কিন্তু আমরা যখন ওই যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম, যখন আমাদের পরিচয় হলো, তখনও কিন্তু বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ লোকজন যারা ওনাকে চিনতেন একটু ভয় পেতেন। তাই আচ্ছা, এই গুজবটা উনি আমার ব্যাপারে গুজব, ছড়িয়ে এটা সত্যি। যাচ্ছেন অনেক No, বছর that's not ধরে। a bad thing. ভয় এটা- তখন এটা যদি পেতেন না। গুজব হয় ভাবি এটা কিন্তু ভাইয়ার লাভ আছে অনেক। না না, কিন্তু এটা সত্য, এর জন্যই উনি গুজবটা এটা ছড়াচ্ছেন। সত্য। এবং মানে যখন আমরা একে অপরের সাথে অনেক কাছের হয়ে গেলাম, তখন অনেকেই মানে ও তার সাথে এই ধরনের একটা ইসে ছিল আর কি। মানে আপনার অনেক সাহস ভয়ঙ্কর তার দুঃখিত। সাথে। জি, এই টাইপের, এক্স্যাক্টলি, একদম সত্যি না, একদম না। সত্যি, একদম সত্যি। আচ্ছা, এবার একটু জানতে চাই যে দুজনের একেবারে অবসর সময় কতটুকু পাওয়া হয় আমি জানি না। একসাথে হয়তো বা বসে আছেন, প্রিয় কোনো গান শুনছেন, এরকম হয় যে দুজনের পছন্দের গান মিলে গেল, একটা গানই শুনছেন দুজন, এরকম সময় আসে? হ্যাঁ, এরকম তো অনেক হয়েছে, বিশেষ করে প্রথম জীবনে। ইদানিং একসাথে বসে গান শোনা খুব কম হয়, কিন্তু প্রথম দিকে শুধু গানই শোনা হতো। অনেক গান যখন শোনা আমাদের হতো, পরিচয় অনেক গান শোনা অক্সফোর্ডে যখন পরিচয় হলো, তখন তো প্রচুর গান শুনতাম, প্রচুর গান শুনতাম, and বেশিরভাগই আমাদের টেস্ট মিলে যেত। হ্যাঁ, খুব সিমিলার গানের টেস্ট, তখন দুজন একই একই রকম গান শোনা হতো। একই রকম গান শোনা হতো। আর ওনাকেই আমি পুরোপুরি দায়িত্বটাই দিয়ে রেখেছিলাম যে উনি যেটা যেটা দেবে আমি ওটাই শুনবো। মানে আই লাইক টু বি সারপ্রাইজড। আমার বেছে বেছে শোনা পছন্দ না। উনি যেটা ছাড়ছে আমি, ও আচ্ছা এরপরে এই গানটা ভালোই লাগছে শুনে, তো উনিই চুজ করতেন, আমার সবসময় পছন্দ হতো। সো আমাদের টেস্ট খুব সিমিলার গানের বাচ্চাদের ব্যাপারে। ক্ষেত্রে কি হয় ভাইয়া? মানে বাচ্চাদেরও তো সময় দিতে হয়, দুজনকে নিজেদের সুবিধা মতো সময় দিচ্ছেন। বাচ্চারা কার সাপোর্টে সবসময় বেশি থাকে বা কাকে বেশি, কার কাছে বেশি থাকে? ডিপেন্ড করে কখন কার কাছ থেকে কি চায়, কি আদায় করতে পারে। বুঝছেন না, এটার উপর ডিপেন্ড করে। অত্যন্ত চালাক হ্যাঁ। দুজন, স্বাভাবিক। অত্যন্ত স্বাভাবিক। চালাক। সো মনে করেন বন্ধুদের সাথে বেড়াতে যেতে চায় বা কোথাও যেতে চায় বা কিছু করতে চায়, ওরাও জানে যে এটা আমি পারমিশন দেবো না, আমি বলবো মার কাছে যাও। আচ্ছা সো ওই জায়গাটাতে মাকে তালাবে বেশি। আচ্ছা। আবার তারা মনে করেন চকলেট, আইসক্রিম বা এগুলো কিছু রিলেটেড কিছু বা কিছু স্পেসিফিক কোনো জিনিসপত্র। ইলেকট্রনিক বা কিছু চায়, এগুলো আবার জানে মা বলবে বাবাকে বলো। সো তখন তখন আমাকে তালাবে বেশি। সো তারা এটা স্মার্ট তারা এটা হয়ে খুবই গেছে already। স্মার্ট হয়ে হ্যাঁ। গেছে। বয়স কত? কে কিসে আছে এখন? কি বড়টা ক্লাস 8 শেষ করলো, আচ্ছা, ছোটটা ক্লাস 4 এ উঠলো। এখন কি আমাদের আয়োজনটা তারা দেখছে? মানে দেখে বাবার প্রোগ্রাম হোপফুলি থাকলে বা মার প্রোগ্রাম থাকলে? না, দেখে দেখে, ও খুব ইন্টারেস্ট নিয়ে দেখে। না মানে আমরা দুজন একসাথে থাকলে দেখে, বাট তাছাড়া যখন মানে রেগুলার টক শো ওরা পাত্তা দেয় না। যেমন কিছুক্ষণ না, না, এখানে কিছুক্ষণ কিন্তু আগে একটু- ভাবি বলছিল যে আমার মেয়ে আমাকে টেক্সট করেছে আমার ড্রেস আপ নিয়ে, এবং আপনার ড্রেস আপ নিয়েও সে কমেন্টস করছিল। হ্যাঁ, দ্যাট মিন্স সে খুব সচেতন। না না ও খুব অত্যন্ত সচেতন। সচেতন, ও খুব ফ্যাশন না না আপনি না কথাটা পরিষ্কার করে বলতে হবে। আমার মেয়ে বলেছে যে মার জামাটা খুব সুন্দর হয়েছে, বাবা তুমি কি পরে গেছো। সো এটা পরিষ্কার করাটা গুরুত্বপূর্ণ। বাট এখানে একটা জিনিস বলবো, আমার দুই মেয়ে বিশেষ করে নারী সংক্রান্ত যদি কোনো বিষয়ে আমার কোনো আলাপ আলোচনা বা প্যানেল ডিসকাশন থাকে, ওরা কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে শোনে। ওয়াও। কারণ ছোটবেলা থেকে আমি চেয়েছিও যে ওদের ওই সচেতনতাটা গড়ে উঠুক, যে কারণ একজন নারী মানে সন্তান যদি আপনি বাংলাদেশের মতো জায়গায় বড় করতে চান, তাহলে তাদেরকে একটা ধারণা দিতে হবে যে জীবন কিন্তু খুব একটা সহজ হবে না। নয়। সো প্রথম থেকে এই সংগ্রাম যে করতে হবে, কেন করতে হবে, এসব ব্যাপারগুলো জানা উচিত। তো ওটা কিন্তু ওরা সবসময় ইন্টারেস্ট নিয়ে দেখে। তাছাড়া আমার আর ওনার যদি কোনো শো থাকে, এই যে ওটা হাসি খুব ঠাট্টা interesting দেখে। হালকা, যে ওগুলো হ্যাঁ, দেখে, ওগুলো দেখে মজা করে বাসায় গেলে দেখে। তারপর জিজ্ঞেস করে যে তোমাদের হ্যাঁ, সাথে হ্যাঁ। এটা ভালো জিজ্ঞেস লেগেছে, সমালোচনা ওটা ভালো করে, লেগেছে, সমালোচনা করে। অত্যন্ত। হ্যাঁ, এটা কেন বললে, দেখেন না, ওটা এই যে কেন আজকেরটা বললে। তো মানে আগে নিয়ে Already পেয়ে জামান গেছে। সমালোচনা শুরু হয়ে গেল। সো না they do that. আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, জীবনের খুনসুটির গল্প আরো শুনবো। আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত। দেখছেন ঈদের বিশেষ নিউজ আওয়ার এক্সট্রা। জীবনের ধ্রুবতারা, চমৎকার দুটি মানুষ তাদের জীবনের খুনসুটির গল্প, তাদের জীবনের মূল্যবান সময়গুলো আমাদের সাথে শেয়ার করছেন। আপনাদের আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাইয়ার কাছে আসি। ভালোবাসার কথা আমি যতটুকু দেখছি, ভাইয়া সবসময় সবকিছু ম্যানেজ করে রাখার চেষ্টা করে। যে কোনো কিছু সুন্দর করে কাভার আপ করে যে না বিষয়টা এরকম না, ঠিক আছে এটা এরকম এরকম এরকম। মানে সবসময় সাপোর্টটা কি সবসময় ভাইয়ের কাছ থেকে বেশি আসে, এরকম ব্যাপারটা? মানে মানে আমার থেকে বেশি উনি সাপোর্ট করে।
না আমি বলবো যদি সত্যিকার অর্থে বলতে চাই দুজনই দুজনকে সাপোর্ট করার চেষ্টা করি সব সময়। সব সময় উনি তো ডেফিনেটলি করে, আমিও করি আমার মতো জায়গা থেকে। অ্যান্ড এই আন্ডারস্ট্যান্ডিংটা অত্যন্ত প্রয়োজন যে কোনো সর্ট অফ ম্যারেজেই, এটা অত্যন্ত প্রয়োজন। আর এটা ওনার থেকে সবসময় পাই এবং সিমিলারলি আমিও দেবার চেষ্টা করেন। করি। মিলের জায়গা অনেকগুলো শুনেছি, একটু অমিলের জায়গা একটু শুনি। অনেক আছে, কোথায় অমিলের জায়গা অনেক আছে, কিন্তু অমিলের জায়গাগুলো আসলে খুব ছোট। কিরকম? সো যেমন মনে করেন কিছু ছোটখাটো হয়তো অভ্যাসের ব্যাপার আছে যেগুলো খুবই ছোট জিনিস, কিন্তু হয়তো আমাদের একটু ওই জায়গাগুলোতে অমিল আছে। কিন্তু আসলে এটা এতই ছোট যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ডাজন্ট ম্যাটার, মানে এটা আসলে গুনতিতে ধরার মতো কিছু না। বড় যত জায়গা চিন্তা করবেন সব জায়গায় আমাদের মোটামুটি যে জায়গাগুলোতে হয়তো একসময় মিল ছিল না, আমরা একে অপরকে বোঝাতে সক্ষম হয়েছি যে কোনটা হয়তো কিছু জায়গায় উনি আমার মতে সর্ট অফ টার্ন করেছেন, কিছু জায়গায় উনার মতে আমি টার্ন করেছি, কারণ একত্রিতভাবে আমরা রিয়েলাইজ করেছি যে ওইটা হয়তো বেটার দেন অন্যটা। ভাবির জন্মদিনের সময় কিভাবে সময় দেন বা কিভাবে সেলিব্রেট করেন? আসলে ইউজুয়ালি ভাবির জন্মদিন উইকেন্ডে পড়ে না, কোর্ট হলিডেতে পড়ে না, সো ভাবি সময় দিতে পারে না ইউজুয়ালি। না এগেন, সো আমরা ইউজুয়ালি যেটা করি যে সকালে স্পেশালি যদি বাচ্চাদের স্কুল বাই চান্স না থাকে, ছুটি থাকে বা উইকেন্ড থাকে, তাহলে সকালে বাচ্চারা বা আমি বাচ্চারা মিলে তাকে সকালবেলা সুন্দর করে মানে উনি আবার একটু লেট নাইটের, আমাদের দুজনে একটা ডিফারেন্স আছে। উনি হলো লেট নাইট পারসন, আমি হলো আর্লি মর্নিং পারসন। আচ্ছা, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেন। সো ভাবি লেট করে ঘুমায়, উনি অনেক লেট করে ঘুমায়, সো কাজ না থাকলে রিলেটিভলি আরেকটু দেরি করে ঘুম থেকে উঠেন। তো অনেক সময় হয় যে মানে দাওয়াত টাওয়াতে আমি হয়তো 11টার মধ্যে বলছি ঠিক আছে বাড়ি যাই, উনি রাত 1টার সময় যে উনার চিন্তা হবে যে বাড়ি তো যাওয়া যেতে পারে এই ধরনের। সো এই জায়গাগুলোতে সকালবেলা তার জন্য আমি আর বাচ্চারা মিলে উনাকে, যদি উইকেন্ড থাকে, উনাকে ঘুম ভাঙানোর পর হ্যাপি বার্থডে বলি। মোস্টলি যেটা হয় যে উনি রাতে কাজ শেষ করে ফিরবার পর আমরা ফ্যামিলি মিলে সেলিব্রেট করি একসাথে। যদি একটু এক্সট্রা সময় থাকে তাহলে মনে করেন এগেন আমরা ফ্যামিলি মানে আমার শ্বশুর বাড়ি, মানে আমার ব্রাদার ইন ল, তার পরিবার, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, আমার ভাই বোনরা, তাদের ফ্যামিলি, এটাকে আমরা বৃহত্তর পরিবার ধরি। সো এটা আমরা 20-22 জন আছি, এই 20-22 জন আমরা একসাথে হতে চেষ্টা করি। ভাবি কিভাবে সেলিব্রেট করেন যখন ভাইয়ার বার্থডে আসে? এক্স্যাক্টলি একইভাবে ওখানেও আমাদের এই যে ফ্যামিলি গ্যাদারিং হয়, বেশিরভাগই চেষ্টা করা হয় যে এটা সারপ্রাইজ হয়, যে ওনাকে আগে থেকে বলা হয় না বা রনিও আমাকে আগে থেকে বলেন না, কিন্তু এই সারপ্রাইজটা এতবারই করা হয়েছে যে এখন আমরা মোটামুটি এক্সপেক্ট করি যে বার্থডে কেক সবার সাথেই কাটা হবে। সো ওভাবেই বার্থডে। আর আরেকটা জিনিস উনি খুব স্মার্টলি আরেকটা কাজ করেন, উনি গিফট হিসেবে রিসেন্ট ইয়ার্সে শুরু করেছে, যেটা করে যে আমাকে ওই যে বিয়ে বাড়িতে আমরা যেরকম কাপ পিরিচ গিফট করি না, তো উনি ওরকম কাপ পিরিচ গিফট করে। তো আমি বলছি এটা তো আমার জন্য কোনো গিফট হলো না, এটা তো সংসারের কাজে লাগবে, এটা তো সবার কাজে লাগবে। উনি কাপ পিরিচ গিফট করার প্রথাটা শুরু করেছে, আমিও এখন রেসিপ্রোকেট করব কাপ পিরিচ দিয়ে। দ্যাটস নট ট্রু। একবার হয়েছে, এবং একবার কেন হয়েছে কারণ তার আগে উনি বলছিলেন যে এই ধরনের সেট সর্ট অফ বাসায় দরকারি, সেই উনি পছন্দ করেন, তো ইটস লাইক আই গট ইট, ইটস ফর আস। সো ওই যে আপনি একটা কথা বলছিলেন না, উনি খুব সুন্দর করে সবকিছু ম্যানেজ করেন, এক ঢিলে দু পাখি, বারবার আর একবার কি সেম জিনিস আপনি বলেন, পরের বার যাতে না হয় সেজন্য ভাবি আজকে কিন্তু সবার সামনে বলে দিলেন, আমরা পরবর্তীতে খবর নেব। না মানে এটা ন্যাশনাল টিভিতে না বললে হতো। না আরেকটাও গিফট এসেছিল, আরেকটা গিফট ছিল হঠাৎ করে গাড়ি। আচ্ছা হ্যাঁ ওয়াও, কিন্তু এই গাড়িটা 90% সময় আমার বাচ্চাদের স্কুলে নামায় আর স্কুল থেকে আনে। সো বাচ্চাদের স্কুলের ডিউটির গাড়ি, এটা তো আমার দোষ না যে উনি এত বড় মন যে উনি নিজে ব্যবহার না করে বাচ্চাদের বেশিরভাগ সময় ব্যবহার করতে দেন, সেটা তো ওনার বিষয় না। ওনার উদারতা থেকে দিয়েছেন, আমি তো ওনার জন্য দিয়েছি, বাচ্চারা বাসে যাবে। সংসারের কাজে সব জিনিস এরকম কি আমার গিফট বলে পার হয়ে যাচ্ছে। আপনি জন্মদিনের আগে জিজ্ঞেস করে যে সংসারে কোন জিনিসটা লাগবে, জন্মদিনের আগে কেমন জিজ্ঞেস করে? না এটা মানে এটা জিজ্ঞেস করার প্রয়োজন হয় না, কারণ নিশ্চয়ই সে জানে অলরেডি, ধারণা আছে, তো আমি বলবোই না এরপরে সংসারে কিচ্ছু লাগবে না। জীবন কেমন? জীবন কি সুন্দর? জীবনে আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? ফার্স্ট এন্ড ফরমোস্ট তো জীবন খুবই সুন্দর। কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? আসলে
এই যে সবচেয়ে ছোটখাটো জিনিসগুলো, মানে আপনার বড় গোল থাকতে হবে, বড় প্ল্যানস অনেক কিছু থাকতে হবে, কিন্তু আপনি জীবনের আনন্দ সৌন্দর্যটা আসলে উপভোগ করবেন ছোট ছোট জিনিস। এই যে পরিবারের সাথে একটু সময় কাটানো, বন্ধুদের সাথে একটু গল্প করতে পারা, হয়তো ভালো একটা সিনেমা সবাই একসাথে দেখা, মজার একটা বই পড়া, এই ছোট ছোট জিনিসে কিন্তু আনন্দগুলো আসবে। একদম। সো ফোকাস অন দ্য স্মল থিংস। আচ্ছা, গোলের কথা যখন বলছিলেন, আমি একটু আপনার গোলের কথাও শুনবো, একটু ভাবির গোলের কথাও শুনবো। জীবনের লক্ষ্যটা কি? এখন এসে কি চিন্তা করেন জীবনকে নিয়ে? আমার আসলে, আমি আপনাকে সত্যি কথা বলি, আমার অনেক ছোটবেলা থেকে এমনভাবে বড় হয়েছি, অবভিয়াসলি মানে আমার একটা পরিবারে বড় হয়েছে যে খুব বেশি চাওয়ার কিছু ছিল না, যে সত্যি কথা। নিঃসন্দেহে। তো খুব বেশি চাওয়ার কিছু ছিল না, তার জন্য ছোটবেলা থেকে একটা চাওয়া ছিল সবসময়, এবং আমার বাবাও সবসময় এভাবে বলতেন বলেই হয়তো মাথায় তখন ঢুকেছে একদম ছোটবেলা থেকে, যে জীবনে যত বছর বাঁচবো এমন কিছু করে যাব যে সবাই মনে রাখবে, পজিটিভলি মনে রাখবে, এবং বলবে যে মানে একজন ছিল, কিছু করে গেছে। এইটা আসলে জীবনের চাওয়া। আচ্ছা, ভাবির কাছ থেকে শুনবো। আমার চাওয়াটা সিমিলারই আমি বলবো, যে মানে মোটামুটি তো প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডই ছিল আমাদের, তো খুব একটা চাওয়ার কিছু ছিল না। কিন্তু আমি যেটা জীবন থেকে চাই সেটা হচ্ছে আমি ভালো কাজ করতে চাই, ইম্প্যাক্টফুল কাজ করতে চাই। বিদেশে থাকার সুযোগ ছিল, ভালো চাকরি বাকরি ছিল, যেখানে জীবিকা নির্বাহীটা খুবই ভালোভাবেই হচ্ছিল। কিন্তু আসার পেছনে কারণটাই হচ্ছে যে এখানে ভালো কাজ করার স্কোপ অনেক বেশি, কারণ অনেক কিছুই নেই, যেহেতু আমরা পুরোপুরি উন্নত বিশ্বে এখনো পরিণত হইনি। তো ইম্প্যাক্টফুল কাজ করতে চাই। করতে চান, মানে সেই সুযোগটা আসলে কতটুকু দেখছেন? একেবারে বাস্তবতার প্রেক্ষিতে যদি জানতে চাই, জি। যে উদ্দেশ্য নিয়ে আসলে দেশে ফিরলেন, যে উদ্দেশ্য কথা এতক্ষণ আমাদের সাথে শেয়ার করলেন, কতটুকু সুযোগ দেখছেন? স্কোপ তো আছেই, কিন্তু প্রতিকূলতারও সম্মুখীন হতে হচ্ছে পদে পদে। কিন্তু প্রতিকূলতা তো থাকবেই, থাকবেই। মানে যে কোনো ভালো কিছু, কোনো উদ্দেশ্য বা গোল যদি আপনার থাকে, মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যদি আপনার একটা গোল হয়, তাহলে প্রচুর প্রতিকূলতা থাকবে। সো আমার এক্সপেকটেশনটা ছিল না যে কোনো ধরনের চ্যালেঞ্জেস ফেস না করে আমি পৌঁছে যাব যেখানে পৌঁছতে চাচ্ছি, বা কোনো ইম্প্যাক্টফুল কাজ এমনি এমনি হয়ে যাবে। খুব সহজেই যদি হয়ে যায় তাহলে তো সেটা ইম্প্যাক্টফুল কাজই না। ইম্প্যাক্টটা তো ওখানেই রাখাটা, যদি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়ে আপনি ওগুলো ওভারকাম করে একটা ভালো কাজ করতে পারেন। সো সুযোগ আছে, চেষ্টা করে যাচ্ছি, অন্যায়ের প্রতিবাদ করা চেষ্টা করে যাচ্ছি। এতদিন ওই রুমটা, স্কোপটা খুব সীমিত ছিল গত 15 বছর। এখন অ্যাটলিস্ট কিছু হলেও আমরা সবাই আলাপ আলোচনা করতে পারছি, সমস্যাগুলো সামনে আসছে। তো এখন সমাধানের যাত্রাটা কতটুকু সহজ হবে ওটা তো সময় বলবে আমাদেরকে। একেবারে শেষ প্রশ্ন ভাইয়া, আমরা শেষের অংশে চলে এসেছি। একজন দায়িত্বশীল নাগরিকের আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত সামাজিক ক্ষেত্রে এবং দেশের জন্য? এটা অনেক বড় পরিধির একটা প্রশ্ন করেছেন অনেক ছোট করে। তবে অনেক কিছুই আসলে মাথায় রাখা উচিত, বাট একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মাথায় রাখা উচিত যে আপনি যদি একটা দায়িত্বশীল নাগরিক হন বা একটা দেশের নাগরিক হন, তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো দেশের মালিকানা আপনার, এটা মাথায় রাখা উচিত। মানে যেমন মনে করেন, আমরা অনেক সময় বলি না যে মানে নিজের জিনিস কেউ নষ্ট করে নাকি, তো ওই দেশটাও তো নিজের। একদম। সো আপনার বাড়িতে যেমন আপনি র্যান্ডম কোথাও সর্ট অফ ময়লা ফেলতেন না বা নোংরা করতেন না, তেমন একইভাবে দেশের কথা চিন্তা করাটা দরকার। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার মনে হয় প্রত্যেকটা দায়িত্বশীল নাগরিকের মাথায় রাখা উচিত যে এই দেশের মালিকানা তার। সো সে যখনই দেশ সম্বন্ধে কিছু চিন্তা করবে, তার কোনো কাজ বা কিছু চিন্তা করবে, তখন এই দেশের মালিক সে সেই চিন্তা করে যদি করে, তাহলে হয়তো দেশটা খুব তাড়াতাড়ি আরো অনেক ভালোর দিকে যাবে। আমরা সেই প্রত্যাশা করি। আমাদের যত সংকট আছে সেগুলো আমাদের ভালোবাসায়, আমাদের নাগরিকদের দায়িত্ববোধের মধ্য দিয়ে খুব দ্রুত সেই সংকটগুলো কাটিয়ে উঠতে পারি। ববি ভাই, রাশমা ভাবি, অসংখ্য ধন্যবাদ। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। চমৎকার একটা সময় কাটালাম আপনাদের সঙ্গে। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, আপনারা আছেন আমাদের সঙ্গে, সব সময় থাকেন, আমরা এটাই চাই। এটিএন নিউজের সঙ্গে থাকুন, আমাদের বিশেষ আয়োজনগুলোর সঙ্গে থাকুন। কৃতজ্ঞতা আপনাদের প্রতিও। আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার বিশেষ আয়োজন জীবনের ছোবতলা থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্য।